এই বাংলাদেশটা রোহিঙ্গাদের আন্ডারে হয়ে যাবে। এই সম্পূর্ণ বাংলাদেশটা রোহিঙ্গারা দখলে নিয়ে আসবে। কি করে জানেন? রোহিঙ্গা যারা আছে এদেরকে আমরা ফেরত পাঠাইলো, এরাও এখন যেতে যাবে না। এরা এখানে যে আরাম পেয়ে গেছে, এই আরাম রেখে উনি যাবে? মাথা খারাপ হয়েছে আপনার? রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা, মাদকদ্রব্য, এই সমস্ত বিষয়ে আমাদের যে অপারেশন, এগুলো সমন্বিতভাবে পরিচালনা করা এবং সারা দেশের মতো পরিস্থিতি কিন্তু কক্সবাজারের টেকনাফুকিয়াতে না, ওখানে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় আছে। এই বাংলাদেশটা রোহিঙ্গাদের আন্ডারে চলে যাবে, মনে রাখিয়েন। রোহিঙ্গা একটা ছেলে, বয়স হয়েছে তার 10 থেকে 11 বছর। Of course, I'm a patriot. You're a patriot. Yeah, that's why they genocide to us. That's why we have to march with them. You hope to go back to Myanmar one day. এই ছেলেটা যেভাবে ইংলিশে কথা বলতেছে, I'm from Myanmar. You were a Rohingya refugee. Were you born here? No, বাংলাদেশি কোনো ছেলে মেয়ে এভাবে ইংলিশে কথা বলতে পারবে না। রোহিঙ্গা ছেলেটা দেখেন, যাদেরকে আপনারা টিটকারি করেন রোহিঙ্গা বলে, একজন আরেকজনকে এটাকে গালি হিসেবে ব্যবহার করেন যে তুই রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে থেকে ছেলে মেয়েগুলা যেভাবে লেখাপড়া শিখতেছে, বাংলাদেশ দখল করতে তাদের 1-2 বছরও সময় লাগবে না। রোহিঙ্গা ক্যাম্পে থেকে 11 বছর একটা বাচ্চা যেভাবে ইংলিশে টকিং করতেছে, একজন ফরেনার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে, বিদেশ থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর আসছে, সে ওই রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে, সেইখানে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি কথা বলতেছে, আর বাচ্চাগুলা একদম ইংলিশে টকিং করতেছে। আশ্চর্য হয়ে যাবেন। তাহলে দেখেন রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকে কি পরিমাণ শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা আপনি সারা বাংলাদেশে খুঁজেও পাবেন না। এরকম শিক্ষা বাংলাদেশের কোথাও দেওয়া হচ্ছে না। রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকে যে পরিমাণ শিক্ষা দেওয়া হচ্ছে, যে পরিমাণ তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন। যারা যারা নিজেদেরকে বাহাদুরি করেন, যারা নিজেরা বাহাদুরি করেন আপনি বাংলাদেশি আর তারা রোহিঙ্গা, এমন অনেক লোক রয়েছেন না যারা বলতেছেন, একজন আরেকজনকে টিটকারি করতেছেন, তুই বেটা রোহিঙ্গা। এই বাংলাদেশটা রোহিঙ্গাদের আন্ডারে হয়ে যাবে। এই সম্পূর্ণ বাংলাদেশটা রোহিঙ্গারা দখলে নিয়ে আসবে। কি করে জানেন? যুদ্ধ করবে তারা? কোনো অবস্থায় যুদ্ধ করবে না। কাউকে মেরে ফেলবে? কাউকে মেরে ফেলবে না। তারা যে পরিমাণ শিক্ষা অর্জন করতেছে, তাদের সেইখানে যে পরিমাণ ট্রেনিং তাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষার, তারা এই শিক্ষা দিয়ে বাংলাদেশের আইডি কার্ড তারা তৈরি করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় তারা চাকরিতে ঢুকে যাবে। চাকরিতে ঢুকার পরে এই সারা বাংলাদেশটাকে তারা কবজা করবে। আপনি তাদেরকে চাকরিতে না নিয়ে পারবেন না, বাংলাদেশের সরকার পারবে না। কেন? কারণ তারা পরীক্ষায় যদি ভালো কিছু করে আপনি তাদেরকে চাকরি দিয়ে দিবেন। তারা এমনভাবে লেখাপড়ার ট্রেনিং নিচ্ছে। এই ছেলেটার ইংলিশের টকিংটা যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। সামনের 20 বছর পরে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই রোহিঙ্গাদের সম্পূর্ণ দখলে চলে আসবে। এখনো প্রায় হাজার হাজার রোহিঙ্গা সারা বাংলাদেশে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে। বাংলাদেশের কিছু দালাল আছে, এই দালাল এগুলারে কয়েক টাকা দিলে তারা আইডি কার্ড বানাই দেয়। বাংলাদেশে দেখবেন আপনি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পৌরসভার মধ্যে কিছু দালাল থাকে। এগুলারে যদি 500-1-2 হাজার টাকা দেওয়া যায়, তাহলে এরা আইডি কার্ড আপনাকে বানাই দিবে, বাংলাদেশের নাগরিক আপনাকে বানাই দিবে। তো এরকম করে করে হাজার হাজার রোহিঙ্গা সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ঢুকে পড়ছে। আর এই যে রোহিঙ্গা যারা রয়েছে, ওইখানে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্পের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের যে কোনো একজনের ভিডিও দেখিয়েন আপনার মোবাইলে, দেখার পরে তখন দেখবেন যে শুধুমাত্র রোহিঙ্গাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসতেছে। হয়তোবা আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিওটাকে নিয়েও তারা সমালোচনা করবে। এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়ে গেছে। তাদেরকে আপনি কি দিয়ে দমাবেন? অনলাইনে দমাবেন? পারবেন না। শিক্ষা দিয়ে দমাবেন? পারবেন না। তারা অনেক বড় শিক্ষিত হয়ে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে 7-8 বছর যদি হয়, সে কি ইংলিশে কথা বলতে পারে? কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের যে সন্তানগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তারা ইংলিশে কথা বলতে পারে 7-8 বছর বয়সে। তাহলে কি পরিমাণ শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে কি পরিমাণ ট্রেনিং তাদেরকে দেওয়া হচ্ছে। 20 বছর পরে দেখবেন সারা বাংলাদেশ দখলে নিয়েছে রোহিঙ্গারা।
হয়তোবা দেশের নামও পরিবর্তন হয়ে যেতে পারে। এখনো সময় আছে, এখনো যদি এটাকে সমাধান যদি না করে এই বাংলাদেশটা রোহিঙ্গাদের আন্ডারে চলে যাবে। মনে রাখিয়েন, এই ভিডিওটা 20 বছর থাকবে কিনা জানি না, তবে 20 বছর পরে এই বাংলাদেশ হবে রোহিঙ্গাদের বাংলাদেশ। ওনারা তো প্রত্যেকজনে ভিডিও দেখিও তাইলে এবার ওই কি হইতো ওনারা শূন্য তাহলে হাজগুড়ি ভাই অনে ডাহা শরৎ থাকুন তাহলে ওনারে বেশা বেশি করিয়া কেলা বলি হলে অনে আজিয়া আর একবার রোহিঙ্গার ছোট ভাই আর হতাল নিয়ে তুলিতে যদি আনালা বলি ওনারে বেশা বেশি করিয়া ঠিক আছে মোর ভাই ওনার হতালে আর হনাত্তম মধ্যে হষ্ট না ভাই তা হাজগুড়ি মোর ভাই ওনার কেন হতা হইম আর ভূমিকা 20 বছর বাদে যায় রলিও আর রোহিঙ্গিয়ে বাংলাদেশে আর দখল করি পেলাইম যেন হনত তো তৈন্য পারে যেন হনা হালতর মধ্যে দখল করা নতাই কেলা বলি হইলে আর আরে যে সময় মধ্যে আর বর্মাতুন আর আরকানুতুন আর মগবাগি জুলুম করি আর যেটা মধ্যে বাইর করে দিই যাই বেলা হনমিকা সাহারা নয়সি আর বাংলাদেশ এবং সরকার এবং পাবলিক যারা আছে তারা আরে স্থান দিই তাহলে আর ওনারা স্থান হারি লইম বিলকুল না পারি আমার ভাই ভাই অনলেরা চ্যালেঞ্জ দিতে জুম আর রোহিঙ্গা যদি আরো ভূমিকা ফন্দাজ তাগিদ দেখিলে হনা হালত মধ্যে আর বাংলাদেশ এনে দখল নগর অন যদি আনলই চ্যালেঞ্জ দত্ত দেখিলে অনলে কন্টাক্ট করে পারিবেন নহলে অনর্গ নম্বর দিয়েবেন আর নইলে অনে আর কমনের মধ্যে আরে জানাইবেন হাজগুড়ি আশাগুড়ির ভাই অনে আর হতাগুন বুঝি পাইছেন আর হাজগুড়ি অনলাই বেশা বেশি দিলে তো দোয়া অনে ইয়া যা হতাগুন হয় বেগুন প্রত্যেক কান হতা আরাতুন ভালো লাগি আর রোহিঙ্গা তো হনকান হতা খারাপ না লাগিব অনে খারাপ হতা না হন বেশা বেশি করিয়া অনেক বেশ সুন্দর হতা হইয়া অনারা ইয়ান আল্লাহ বলে হইলে অনেক জেন কান হতা হইলা আর রোহিঙ্গা 20 বছর বাদ হইলিও বাংলাদেশ দখল করিব হয়ে দেয় ইয়ানের সম্বন্ধে অনেক কাগরি হতা হইলাম দিয়া তাহলে অনেক হতা ইম্পনিয়ার অনেক যদি ভালো লাগি যদি গেলে অবশ্যই আল্লাহ অনেক যোগাযোগ করিবেন আয়নুল্লাহ ছেলেস দিম আর যদি আল্লাহ বাঁচা রাখে অনরে যদি আল্লাহ বাঁচা রাখে তো গেলে মমিকা আর 50 বছর বাদে আর তুই 50 বছর তারপরে যদি গেলিও আর হনা হালতের মধ্যে দেশে আনারে দখল নগজুম আর দখল বুঝুন হন্নান আর সোনার আর কান আর যদি 100 বছর বাদে হলিও আর দখল বুঝুন আর সোনার আর কান আর কান চিনি রে মরবেন আর আরে তাকিদ দে বাংলাদেশের মধ্যে খুশি করে তাকিদ দে না মরবেন আর বেশি হষ্ট জিন্দিগি করিস আল্লাহ হষ্ট জিন্দিগি করা ভা আর দেশ নয় বাদিও আর আরে বাংলাদেশের সরকারে যেত পরিমাণ সুযোগ সুবিধা দিয়া করে এত পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বেশা বেশি করিয়া হনত্তম মতো ফরেন বাজুম এই বাংলাদেশের বালাই তাহলে ওনারা দূরে হতা বুঝবে জুলে আশা করি রোহিঙ্গা যারা আছে এদেরকে আমরা ফেরত পাঠাইলো এরাও এখনো যাবে না এরা এখানে যে আরাম পেয়ে গেছে এই আরাম রেখে উনি যাবে মাথা খারাপ হয়েছে আপনার মানে আপনার মানে পলিটিক্স আছে এবং আপনার কিছু কিছু মানবিক ব্যাপার আছে আমরা কি বিহারিদেরকে ফেরত দিতে পারছি ওরা তো পাই নাই সংখ্যা তো অল্প কিছু ছিল পাইনি কেন ওরাও কিন্তু এখন ওখানে গেলেও ওরা যে কিন্তু ওখানে সেট হতে পারবে না তো আপনি এই মানে আরাকান রোহিঙ্গা যারা আছে এদেরকে আপনি ফেরত পাঠাইলো এরাও এখনো যাবে না আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন এখন যেটি রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুতে চায়নার একটি বড় ভূমিকা সব সময় আশা করেছে বাংলাদেশ এখন এই সফরে যে ধরনের আশ্বাসের কথা বলা হয়েছে তাতে কি আসলে এই যে রোহিঙ্গাদের ফেরত নেবার ক্ষেত্রে কোন ধরনের আশার আলো দেখেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ফেরদৌস আপনাকে একটু আগে যে আলোপ হলো সেটা মানে এই রোহিঙ্গারা তো আরাকানের এখন মিয়ানমারের সাথে কথা বলে মিয়ানমার নিলে মিয়ানমারের ভিতরে নিতে হবে আরাকানের এই রোহিঙ্গাদেরকে যে আরাকানে আপনারা আমরা ফিরিয়ে দিতে পারবো এই সম্ভাবনা খুবই ক্ষীণ এখন এটা হয়তো 10 বছর আগে হতে পারতো কিন্তু এখন এই পরিস্থিতিতে চীন সেই প্রস্তাব দিলেও চীন সেটা বাস্তবায়িত করতে পারবে না একমাত্র যদি মিয়ানমারের এই এদেরকে মানে রাখাইনদেরকে যদি মিয়ানমার নিয়ে যায় অন্য কোথাও তাদেরকে করে তাহলে সেটা সম্ভব কিন্তু আরাকানে যাওয়া এখন আমার মনে হয় না এটা একটা বাস্তব চিন্তাধারা তার মানে মাসুদ কামাল আমাদের এই যে রোহিঙ্গা যে সমস্যা এই সমস্যাটা আরো দীর্ঘায়িত হচ্ছে এর কোনো সমাধানের আশা করার সুযোগ নেই আসলে কোনো সুযোগ না আমি আমার মানে যতটুকু দৃষ্টি যায় আর কি এর মধ্যে দেখি না কারণ আরাকান আর্মির কাছেও কিন্তু রোহিঙ্গারা খুব একটা মানে সমাদৃত চরিত্র না কিন্তু ওরাও এদেরকে অপছন্দ করে কাজে এদেরকে কেউ নেবে আর কেউ না নিলে আমি তাদের ঠেলে পাঠাতে পারবো এটা সম্ভব না
সে আমরা এটা আসলে আমাদের নিয়তি এখন, বুঝছেন? রোহিঙ্গারা আমাদের নিয়তি। এটা আমরা সুযোগ, উনি যেটা বললেন, সুযোগ আমরা হারিয়েছি। সুযোগ আগে ছিল এক সময়, আর সেই সময় আমরা হারাইছি। তখন কেউ কেউ বোধ হয় কি পুরস্কার পাবে এরকম ভাবছিল, ভাই নিয়ে তাদেরকে আসতে দিয়েছিল। এখানে অবশ্য রাজনৈতিক ম্যাচুরিটির ব্যাপার আছে, চিন্তা ভাবনা করার রাজনীতি। কারণ রোহিঙ্গারা যখন আসলো, তখন আপনাদের খেয়াল থাকবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেলেন ওখানে মিয়ানমারে কি করতে। এটা তো মনে হয়েছিল তখন যে উনি ওইটাকে বাধা দেওয়া বা ওইরকম একটা বড় স্ট্রং বক্তব্য না দিয়ে ওনারা গেলেন চাল কিনতে। একবার তো চাল কিনতে গেলেন, বোধহয় পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী দুজন গিয়েছিলেন একসাথে। তো এইগুলো কয়েকটা মিসস্টেপস আমাদের হয়েছে, এবং সেখান থেকে এখন এতদিন পরে এখান থেকে ব্যাকট্র্যাক করা সহজ না। মানে আমাদের এখনকার যে নির্বাচিত সরকার, এটা কিন্তু একটা সমস্যা মানে নিয়ে জন্মেছে, একদম দীর্ঘমেয়াদী একটা সমস্যা। মানে এখানে না, আমি আর একটা কথা বলি আপনাকে, এখানে কিছু মানে আপনার মানে পলিটিক্স আছে এবং আপনার কিছু মানবিক ব্যাপার আছে। যেমন আমরা কি বিহারিদেরকে ফেরত দিতে পারছি? নাগরিকত্ব দিয়েছে, ওরা তো পাই নাই, সংখ্যা তো অল্প কিছু ছিল, পাইনি কেন? ওরাও কিন্তু এখন ওখানে গেলেও ওরা যে কিন্তু ওখানে সেট হতে পারবে না। তো আপনি এই মানে আরাকান রোহিঙ্গা যারা আছে, এদেরকে আপনি ফেরত পাঠাইলো, এরাও এখন যেতে চাবে না। এরা এখানে যে আরাম পেয়ে গেছে, এই আরাম রেখে উনি যাবে, মাথা খারাপ হয়েছে আপনার। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা, মাদকদ্রব্য, এই সমস্ত বিষয়ে আমাদের যে অপারেশন, এগুলো সমন্বিতভাবে পরিচালনা করা, এবং সারা দেশের মতো পরিস্থিতি কিন্তু কক্সবাজারের টেকনাফুকিয়াতে না। ওখানে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় আছে। প্রায় 12-14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ওখানে আছে। আমরা বলি যে মায়ানমার ন্যাশনাল যারা ডিসপ্লেসড হয়েছে আর কি, ফরেন ন্যাশনালস যারা ডিসপ্লেসড হয়েছে এসছে, মায়ানমারের নাগরিক, তাদের ক্ষেত্রে বিস্তারিত ম্যানেজমেন্ট এবং ক্যাম্পের অভ্যন্তরে শৃঙ্খলা রাখা, তারপর ফেন্সিং এর বিষয় আছে, মাদকদ্রব্য যে পাচারের ঘটনা বা যে চোরা কারবারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি সমন্বিতভাবে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো, আইন শৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রশাসন সবাই সমন্বিতভাবে যাতে এটা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেই জন্য একটা সেল গঠন করা আছে। সেই সেলের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে আমরা সুসমন্বিতভাবে ক্যাম্পের ভিতরে বাইরে ব্যবস্থাপনাগুলো করতে পারি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো এখানে সিদ্ধান্ত আকারে বলার মতো কিছু নেই। আমরা ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয়ে কথা বলছি, রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বাইরে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ম্যানেজমেন্টের বিষয়, আর ওখানে যৌথ অপারেশনের বিষয়, যে জয়েন্ট ফোর্স কিভাবে অপারেশন করবে, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে তার ডিসিপ্লিন কি হবে, লিডারশিপ কি হবে, এই সমস্ত বিষয়ে কথা হয়েছে। এটা এখানে এর বিস্তারিত কিছু বলার নেই।